আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পঙ্খির স্বামী আজ দ্বিতীয়বার করে মারা গেল, তাও আবার একই স্বামী। ব্যাপারটা হাস্যকর শোনালেও এমনই কিছু অনাসৃষ্টি ঘটনা ঘটেছে ওর সাথে। প্রথমে মারা যায় যেদিন পঙ্খি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিল লোকটার সাথে। বিয়ের রাতেই এক অ্যাক্সিডেন্টে তার গাড়ি নদীতে ডুবে যায়। অনেক খুঁজে লাশটাও পাওয়া যায়নি সেদিন। সবাই তাকে মৃতই মেনে নিয়েছিল, কিন্তু 5 মাস পর গত 2 দিন পূর্বেই হঠাৎই কোথা থেকে যেন আচমকা প্রকট হয় সে। আর আজ সকালেই বাড়ির বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। গত রাতে কেউ তাকে রহস্যজনক নৃশংসভাবে হত্যা করে রেখে গেছে। চেয়ারম্যান শামসুল মজুমদারের বাড়িতে মানুষের যেন ঢল নেমেছে। আপন গ্রাম ছাড়িয়ে আশেপাশের অন্যান্য গ্রাম থেকেও উৎসুক জনতার বৃহত্তর ভিড় জমেছে এই ঘটনার চক্ষু সাক্ষী হেতু। বিশাল উঠোনের মধ্যভাগে লাশ রাখা আছে। তপ্ত রোদের প্রখরতাকে তাচ্ছিল্য করে মানুষ উপচে পড়ছে শামসুল মজুমদারের ছোট পুত্র নাইম মজুমদারের মৃত লাশ দেখার আগ্রহে। চেয়ারম্যান সাহেব অনেক সম্মানীয় একজন ব্যক্তিত্ব। অত্র এলাকায় তার একটা প্রতাপ আর দাপট আছে। মানুষ এক নামে তাকে মানে গোনে, তাই তিনি চেয়েও এই লোকজনকে কিছু বলতে পারছে না। এতে তার ব্যক্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। লেখিকা মেহেরুনা নূর। পঙ্খির শাশুড়ি ছেলের শিহরে বসে মাটিতে হাত চাপড়াতে চাপড়াতে বিলাপ করে যাচ্ছে। তার সঙ্গ দিচ্ছে পঙ্খির দাদি শাশুড়ি। এতদিন পর ছেলেকে ফিরে পেয়েও আবার হারালেন তিনি। তার ক্ষতটা উপলব্ধি করার ক্ষমতা কারোর মাঝে নেই। বাতাবরণ তমসাচ্ছন্ন বিষাদ ভারাতুর ভারী হয়ে আছে। সবার চোখে এক অব্যক্ত অভিশঙ্কা আর সন্দেহের অস্পষ্ট ছায়া। বেশিরভাগ সন্দিহান দৃষ্টির লক্ষ্য আপাতত পঙ্খি। সাথে অন্য আর এক মানবের ওপরও এই অদৃশ্য সন্দেহের তীক্ষ্ণ তীরের বাণ চলছে, যে বর্তমানে উঠোনের এক কোণায় চেয়ারে বিরাজমান আছে। বারান্দার এক কোণে মাটিতে খুঁটির সাথে মাথা ঠেকিয়ে বসে আছে পঙ্খি। অনুভূতিগুলো আপাতত এলোমেলো তার। সামনে মৃত অবস্থায় পড়ে থাকা স্বামী নামক ব্যক্তিটির জন্য তার যে খুব একটা শোক হচ্ছে তেমন কিছুই না, কারণ এই লোকটার প্রতি তার কোনো অনুভূতিই নেই। যদিও এর যথাযথ কারণও আছে, তবে যত যাই হোক, কোনো ব্যক্তির এভাবে মৃত্যু কখনোই কেউ কামনা করে না। পঙ্খিও তার ব্যতিক্রম না। কোনো মায়ের সন্তান এভাবে মারা গেলে কতটা খারাপ লাগে সেটা একটু হলেও বুঝতে পারছে পঙ্খি। শাশুড়ি জাহানারাকে এভাবে আহাচারি করতে দেখে তার খুব খারাপ লাগছে। সে যতই জাহানারার কাছে পঙ্খি চক্ষুশূল হোক না কেন, পঙ্খির মনে তার জন্য কোনো ক্ষোভ নেই। ছেলেহারা মায়ের কাছে এসব কিছুই না। যদিও আজ পূর্বের ন্যায় তেমন পঙ্খিকে কোনো দোষারোপ করছেন না তিনি, তবে পঙ্খির দাদি শাশুড়ি খোদেজার দমে নেই। আহাচারির নামে সে শুধুমাত্র পঙ্খিকেই দোষারোপ করে যাচ্ছে। অপয়া, মুখপুরি, কালনাগিনী সহ অনুরূপ যত কটু কাটব্য আছে তার বাণী শুনিয়ে যাচ্ছে। তার মতে পঙ্খির মতো অপয়া মেয়েকে বউ করে আনাই তার নাতির এই অকাল মৃত্যু হয়েছে। তার সাথে সায় দিচ্ছে আশেপাশের সব জ্ঞানী গুণীরা। পঙ্খি বরাবরের মতোই নির্বিকার হয়ে বসে রইল, যেন তার মাঝে ভালো খারাপ লাগার কোনো উৎস নেই। মাঝে মধ্যে তার চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, কেন কেন বিনা কারণে প্রতিবার দোষের আঙ্গুল ওর ওপরেই ওঠে? সে কি বলেছিল তাকে এ বাড়ির বউ করে আনতে? বরং সে তো বিয়েই করতে চেয়েছিল না। তাহলে তাকে কেন দোষারোপ করা হয়? কেউ কি ইচ্ছে করে বিধবা হতে চায়? তাহলে কেন ওকেই বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়? মন চাইলেও সে মুখ ফুটে কিছুই বলতে পারে না, শুধু নীরব পাথর হয়ে বসে থাকে সে। সবসময় সে এমন ছিল না। সে ছিল প্রকৃতির অনুরূপ নিসর্গ শোভা। 17 বসন্ত পার করা এই জীবনে নিজের অস্তিত্ব খুঁজছে পঙ্খি। জীবন অঙ্ক মেলাতে ব্যর্থ হচ্ছে বারংবার। চোখের সামনে ভাসছে তার অতিবাহিত জীবনী গ্রন্থের পৃষ্ঠা সমূহ। এইটুকু জীবনকালে কত কিছুই না ঘটল ওর সাথে। লোকে বলে মানুষের জীবন কাহিনী তার জন্ম থেকেই আরম্ভ হয়। পঙ্খির জীবন শুরু হয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফুলপুর গ্রামে।
2004 সনের ফাল্গুন মাসের কোনো এক রাতে পৃথিবীর আলো দেখে পঙ্খী। জন্মের সাথে যেন ভাগ্যরেখার হারানোর বরদান নিয়ে আসে পঙ্খী। 4 ভাইয়ের পর পঙ্খীর জন্ম হয়। তবে একমাত্র মেয়ে হওয়ার দরুন তেমন কোনো বিশেষ আদর আহ্লাদ বা তেমন কিছুই সে পায়নি, বরং গরিবের সংসারে আর একটা বাড়তি খাওয়ার মুখ ছাড়া আর কিছুই না। তার উপর আবার মেয়ে, আর মেয়ে হওয়া মানেই যেন মা বাবার জন্য বিশাল বড় একটা বোঝা। তবুও সব কিছু ঠিকঠাকই চলছিল দিনক্ষণ, কিন্তু সেই ঠিক থাকাটাও বেশি দিন গড়ায় না। পঙ্খীর 3 বছর বয়সের সময় ওর মা কোনো এক অজ্ঞাত অসুখে আক্রান্ত হয়ে পৃথিবীর আলো ত্যাগ করেন। ছোট্ট পঙ্খী মাতৃহীন হয়ে যায়। সান্ত্বনা স্বরূপ তখন দাদি এগিয়ে আসেন। পঙ্খী বড় হতে থাকে দাদির কাছে। তবে এবার দাদিকেও হারানোর পালা আসে। 10 বছরে পদার্পণ করতেই পঙ্খীর দাদি পরলোক গমন করে। পঙ্খীর একমাত্র আদরের সম্পর্কটাও শেষ হয়ে যায়। এরপর আর কি, পঙ্খী কোনো রকমে আদর আহ্লাদের ছাউনি ছাড়াই বড় হতে থাকে। বড় ভাইরা যার যার মতো বিয়ে করে আলাদা আলাদা সংসার গড়ে নেয়। অসুস্থ বাবা আর পঙ্খী এদের কাছে শুধুই বোঝা, আর ওদের লালন পালনের বিনিময়ে পঙ্খীকে গাধার মতো ভাই ভাবির সংসারে খাটতে হয়। এত খাটাখাটুনি করে ভাইদের মন জুগিয়ে পঙ্খী ওর পড়াশুনোটা চালিয়ে যায়। দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাশ করে একটা সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে কোনো রকমে পড়াশুনো করতে থাকে সে। গ্রামের বাড়ি, মেয়ে 16 পেরোলেই যেন সবার চোখে পড়ে যায়। মনে হয় বিয়ে না হলে বুঝি আর গতি হবে না। তবে পঙ্খীর এই দিক থেকে একটা সুবিধে আছে। পঙ্খীর বিয়ে নিয়ে তার ভাই ভাবিদের কোনো মাথা ব্যথা নেই, কারণ একে তো ওকে দিয়ে বাড়ির সব কাজ ফ্রি করাচ্ছে, আর তার চেয়ে বড় কথা, বিয়ে দিতে হলে টাকার দরকার হয়। আজকাল লাখ লাখ টাকার যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না। সে যতই মেয়ে সুন্দর বা সুশীলা হোক, টাকা ছাড়া বিয়ে নেই। যে যত টাকা দিতে পারবে তার মেয়ের তত ভালো বিয়ে হবে। বাংলাদেশে এই যৌতুকের কুপ্রথা একটা মহামারী ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে, আর উত্তর অঞ্চলে এটার প্রথা সবচেয়ে বেশি। এই কুপ্রথা কারণেই এখন মানুষ মেয়ে হওয়া দেখে ভয় করেন। গরিব ব্যক্তি ভিটামাটি বিক্রি করে মেয়ের বিয়ে দিতে হয়। এই অভিশাপের কারণেই মেয়েরা আজ বোঝা। আর পঙ্খিল ভাইদের ওর জন্য এত টাকা খরচ করার কোনো ইচ্ছে নেই, তাই তো তারা এসব বিষয়ে মাথা ঘামায় না। এতে করে পঙ্খির অবশ্য সুবিধাই হয়। সে এখনই বিয়ে করতে চায় না, পড়ালেখা করে বড় কিছু হওয়ার আশা তার। পঙ্খী কি জানতো বাকি সব কিছুর মতোই তার এই আশাও বিলীন হতে চলেছে? এক দুপুরে কলেজ থেকে ফিরতে এসে জানতে পারে ভাইরা ওর বিয়ে ঠিক করেছে চেয়ারম্যান শামসুল মজুমদারের ছেলে নাইম মজুমদারের সাথে। পঙ্খির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে অনেক কান্নাকাটি করে ভাই আর বাবার কাছে আকুতি মিনতি করে বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু ভাইয়েরা মানে না। তারা তাদের সিদ্ধান্তে অটল। আর অসুস্থ বাবাও কিছু বলে না। এখন সে তাকে ছেলেদের ওপরই ভরসা করতে হয়। অতপর পঙ্খী আবারও হেরে যায়। তবে একটা কথা সে ভেবে পায় না, চেয়ারম্যানের মতো এত উচ্চ পরিবার তাদের মতো গরিব পরিবারে কেন আত্মীয়তা করতে চায়? আর তার ছেলেই বা কবে দেখলো পঙ্খীকে? পঙ্খী যে গ্রামের সেরা সুন্দরী এমন কিছুও না, বাকি সব সাধারণ মেয়েদের মতোই একজন সে। তাহলে কি এমন দেখলো তারা? আর ওর ভাইরাই বা হঠাৎ এমন বিয়ের জন্য উঠে পড়ে লাগলো কেন? এত এত প্রশ্নের কোনো জবাবই পায় না পঙ্খী। তবে এসবের মাঝে যে কোনো না কোনো অজানা ব্যাপার আছে, সেটার আভাস কিছুটা হলেও পাচ্ছে পঙ্খী। অতপর হার মেনে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। এটুকু কি কম ছিল? পঙ্খীর ভাগ্যে আরও দুর্দশা নেমে আসে বিয়ের দিনে। বিয়ের সব কার্যক্রম শেষে যখন বাপের বাড়ি ছেড়ে বিদায় নিয়ে আসে, তখন বাড়িতে তার স্বামী নাইম মজুমদার পাশেই বসেছিল। পঙ্খী তখনও তার মুখ দর্শন করেনি, কালা না ধলা কিছুই জানে না। কিন্তু 5 রাস্তা আসতেই হঠাৎ তার স্বামী নাইম মজুমদার গাড়ি থামিয়ে নেমে পড়ে। পঙ্খী তখন কি বলবে বুঝতে না পেরে পূর্বের ন্যায় ঘোমটার আড়ালে চুপচাপ বসে রয়। নাইম গাড়ির ড্রাইভারকে বাড়ি চলে যেতে বলে। ড্রাইভারও তার কথা মতো একা পঙ্খীকে নিয়েই বাড়ি পৌঁছয়। শ্বশুর বাড়ি পৌঁছে সব রীতিমালা শেষে পঙ্খীকে বাসর ঘরে আনা হয়। সবার কথা মতো পঙ্খী ফুলের বাসরে বসে রয় তার স্বামীর অপেক্ষায়। তবে সে আসে না। আসে তার মৃত্যুর খবর। শোনা যায় তার গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করে নদীতে ডুবে গেছে।
পঙ্খির ঠিক ওই মুহূর্তে কেমন অনুভূতি হয়েছিল তা সে নিজেও জানে না। যে লোকটাকে এ পর্যন্ত দেখলই না তার জন্য সে খুব একটা শোক হয়েছে তেমন না, কারণ তার প্রতি কোনো অনুভূতির জন্মই নেয়নি। তবে ওর জীবনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য থমকে গিয়েছিল সে। পঙ্খির জীবন সেদিন থেকে বদলে যায়। সে এই বাড়িতে নাইম মজুমদারের বিধবা হয়ে দিন যাপন করতে থাকে। শামসুল মজুমদারের কাছে বংশের মান মর্যাদা হলো সর্বোপরি। পঙ্খি এখন তার বাড়ির বউ, এ বাড়ির সম্মান। তাই সম্মান রক্ষার্থে পঙ্খিকে সে ছেলের বিধবা হিসেবে এই বাড়িতেই রেখে দেয়। পঙ্খিও এই নিয়ে কোনো প্রকার মতভেদ করে না, কারণ তার যাওয়ার চেয়ে আর কোনো জায়গা নেই। ওর ভাইদের কাছে বোঝা হয়ে ফিরে যাওয়ার চেয়ে এইখানে পড়ে থাকাই শ্রেয় মনে করে। যদিও এখানেও যে শান্তিতে থাকে তা নয়। শাশুড়ি জাহানারা আর দাদি শাশুড়ি খোদেজার কাছে দিন রাত কটু বাক্য শুনতে হয় তাদের অনুযায়ী পঙ্খির অশুভ কদমের কারণেই তাদের ছেলের মৃত্যু হয়েছে। এসব ছাড়াও এ বাড়িতে আরও অনেক কিছু আছে। তবু পঙ্খি এসব কিছু প্রশমিত করে যায়। তার যে আর কোনো উপায় নেই। শামসুল মজুমদারের কাছে অনেক অনুরোধ করে পড়ালেখাটা কোনো রকমে বহাল রাখে সে। তবে শুধু পরীক্ষার সময়ে কলেজে যাওয়ার অনুমতি আছে। পড়ালেখা সব বাড়িতে থেকেই করতে হবে। দরকার হলে গৃহ শিক্ষক রেখে দিবে। এটাই শামসুল মজুমদারের শর্ত। কারণ যুবতী বিধবা নারীকে বাড়ির বাইরে থাকার রিস্ক নিতে চায় না তিনি। তার মতে এতে বংশের মান যেতে পারে। তথাপি পঙ্খি তাতেও রাজি। সে পড়ালেখার সুযোগ পাচ্ছে এই বা কম কিসে। সে সব শর্তই মেনে নেয়। সেদিন থেকে এই মজুমদার বাড়ির বিশাল আঙিনায় হয়ে যায় পঙ্খির সীমিত দুনিয়া। ব্যাস, এভাবেই চলতে থাকে তার বেরং জীবন। পরন্ত পঙ্খি জানতও না তার জীবনে আবারও নতুন মোড় আসতে চলেছে, যা ওর থমকে থাকা জীবনটাকে তীব্র পবনে এলোমেলো করে দিবে। কালবৈশাখী ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাবে তাকে। দিনটা ছিল শুক্রবার। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় পঙ্খির বিধবা হিসেবে জীবনযাপনের 2 মাস অতিবাহিত হয়েছে তখন। সারা বাড়ি জুড়ে চলছে উৎসব মুখর পরিবেশ। চেয়ারম্যান বাড়ির প্রায় সদস্য সহ বাড়িতে থাকা প্রত্যেকটা কাজের লোকগুলোও নানান কাজে অত্যাধিক ব্যস্ত। বাড়ি সাজানো সহ বাহারি খাবারের সুবাসে মাতোয়ারা হয়ে উঠছে চারপাশ। হবে নাই বা কেন, আজ যে বিগত 14 বছর পর এবারই ছেলে বিদেশ থেকে আসছে। শামসুল মজুমদারের কনিষ্ঠ ভ্রাতা জহির মজুমদারের একমাত্র ছেলে ইন্ধন মজুমদার বিদেশের পড়াশোনা শেষ করে আজ দেশে ফিরছে। তার আগমনের খুশিতেই এত তোড়জোড় চলছে। সূর্যালোকের ক্রোধ যেন আজ সর্বোচ্চ মাত্রায়। তীব্র রোদের দাবদাহে ধরণী ঝলসে যাওয়ার দশা। প্রখর রোদের তেজে জনমানবের বেহাল জীবদ্দশা। ছাদে পা দিতেই পায়ের তালুতে গরম ছাদের ছ্যাঁকা পেতেই লাফিয়ে উঠল পঙ্খি। খালি পায়ে এখানে আসাটা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি। এত রোদে কাপড় চোপড়ের রং চলে যেতে ভেবে কাপড় চোপড় নিতে এসেছিল সে। যদিও তার কাপড়ে চলে যাওয়ার মতো কোনো রঙই নেই, তার তো কাপড়ে কোনো রঙের ছোঁয়া নেই। তবে পরিবারের বাকি সদস্যদের কাপড় চোপড় আছে, সেগুলোই নিতে এসেছিল। তবে মনে হয় না এত গরম ছাদে পাড়া দিতে পারবে সে। অগত্যা ফিরে এলো সে। নিচে এসে দেখল সবাই কাজে ব্যস্ত। জহির মজুমদারের স্ত্রী রাবিয়া আজ মহা ব্যস্ত। এতদিন পর তার ছেলে ফিরে আসছে, এই মহা খুশি তার চোখে মুখে উপচে পড়ছে। রাবেয়া বেগমকে দেখে মুচকি হাসল পঙ্খি। এতদিন ছেলের সুখে তাকে অনেকবার কাঁদতে দেখেছে পঙ্খি। ছেলেকে তিনি মাত্রাতিরিক্ত ভালোবাসেন। পঙ্খি ভাবল তারও কিছু করা উচিত। এভাবে হাত গুটিয়ে বসে থাকাটা অশোভনীয় দেখায়। তথাপি সে চাচি শাশুড়ি রাবেয়ার সম্মুখে এসে বলল, চাচিমা, আমি কোনো সাহায্য করব? আপনি একা একা কত কি করবেন? আমাকে বলুন কি করতে হবে। নাড়ু বানানোর জন্য নারিকেল কোড়াচ্ছিল রাবেয়া। তার ছেলের খুব পছন্দ এটা। পঙ্খির কথায় নারিকেল কোড়ানো থামিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঘর্মাত্ম কপালটা মুছে নিল রাবেয়া। স্বস্তিময় হাসির রেখা টেনে পঙ্খির উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও আটকে গেলেন তিনি। তার আগেই পঙ্খির দাদি শাশুড়ির আগমন ঘটল। এক হাতে তসবি আর এক হাতে লাঠি ভর দিয়ে খুটখুট করে এগিয়ে এসে থমথমে গলায় বলে উঠল, তোমাক না কতবার কষি কোনো শুভ কামের মধ্যে আসবা না।
তাও আশায় কি হামে একবার এক কথা কলি কানে যায় না। এহেনে শুভ কাম হইতাছে, বিধবার কোনো কাম নাই এহেনে। আজকে আমার নাতি আসবো, এখন কি তুমি আমার এই নাতির উপরেও তোমার অশুভ ছায়া ফালাইবার চাও? একটরে খাইয়া মন ভরে নাই, হর যাও এখন থে। কথাগুলো বলে আবারও ঘুটঘুট করে বাহিরের দিকে চলে গেল খদিজা। পঙ্খির মলিন মুখ দেখে রাবিয়া মুচকি হেসে পড়ল। আমার কথায় গোস্বা হইল না, তুমি তো জানো সে একটু এমনই। পঙ্খি বরাবরই অন্তর্মুখী ধরনের মেয়ে, নিজের ভালো লাগা মন্দ লাগা সহজে কারোর সামনে জাহির করে না। আসলে ছোট থেকে নিজের ভালো মন্দ বলার মতো কাউকে পায়নি সে, তাই তো নিজের মনোভাব সর্বদা নিজের ভেতরেই চেপে রাখতে অভ্যস্ত সে। তথাপি নিজের অভ্যেস অনুযায়ী পঙ্খি জোরপূর্বক নিজের মলিনতা দূর করার চেষ্টা করে। ঠোঁটে মিছে হাসির রেখা টেনে বলল, আরে না না, আমার এখন এসবের অভ্যাস হয়ে গেছে, আপনি চিন্তা করেন না। আচ্ছা, তুমি আমার সাহায্য করতে চাইছিলে না? তাইলে যাও, ওই 3 তলার কোনার রুম থেকে জুলজারা ঝাড়ু নিয়ে ইন্ধনের রুমটা একটু পরিষ্কার করো গা। মেলা দিন বন্ধ থাকায় ময়লা জমে গেছে। পঙ্খি বিনা বাক্য ব্যয় করে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, ঠিক আছে চাচিমা, আমি এক্ষুনি করছি। পঙ্খি সানন্দে আবারও সিঁড়ি বেয়ে উঠে গেল। এবারের কিছু সংখ্যক সদস্যদের ভেতর রাবেয়াও একজন, যে পঙ্খিকে সর্বদা স্নেহ করে, কখনো দুরাচরণ করে না। পঙ্খির মনে তার জন্য যথেষ্ট শ্রদ্ধা আর মায়া কাজ করে। তখন নিচে ফট করে হ্যাঁতে বলে দিয়েছে পঙ্খি। তবে এখানে এসে যেন নিজের সিদ্ধান্তের ওপর খেদ হচ্ছে তার। 3 তলার এই কোণার জায়গাটায় আসতে তার প্রচুর ভয় হয়। এইখানে একটা তালাবদ্ধ রুম আছে, যেখান থেকে কেমন অদ্ভুত আওয়াজ শোনা যায়। পঙ্খি প্রথম সেদিন এদিকে আসে তখন প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। জানতে চেয়েছিল এই রুমে কি আছে, তবে কেউই তার কথার স্পষ্ট স্বরূপ জবাব দেয়নি। শুধু বলেছে এই রুমে নাকি কোনো অশুভ শক্তিকে তন্ত্রমন্ত্র দ্বারা আটকে রাখা হয়েছে, আর পঙ্খিকে এদিকে আসতে মানা করেছে। পঙ্খিও সেই অনুযায়ী এদিকে আর কখনোই আসেনি। আজ আবার এসে পড়েছে ও। রাবেয়ার কথা ফেলতেও পারবে না, তাই নিজের ভয়কে একটু দমিয়ে নিয়ে স্টোর রুমে ঢুকলো পঙ্খি। ভীরু পায়ে দ্রুত ঝাড়ুটা খুঁজতে লাগলো সে। পুরানো আলমারির পাশে দেখতে পেল ঝাড়ু। এগিয়ে গিয়ে ঝাড়ুটা হাতে নিতেই পাশের রুম থেকে অদ্ভুতভাবে কারোর কান্নার আওয়াজ শুনতে পেল সে। ভয়ে চমকিয়ে উঠল পঙ্খি। ভয়ে হাত পা কাঁপতে লাগলো তার। সে কোনো রকমে ঝাড়ুটা নিয়েই দৌড়ে বেরিয়ে এলো। এক দৌড়ে দোতলায় নেমে এসে থামল সে। দেয়ালে ভর দিয়ে হাঁপাতে লাগলো। এতটুকু সময় ঘেমে নিয়ে উঠেছে পঙ্খি। বুকে হাত দিয়ে চড়ে চড়ে নিঃশ্বাস নিতে লাগলো সে। আচমকা কানের কাছে কারোর উচ্চস্বরে ভাও শুনতে পেল। পূর্বের ভয় কেটে ওঠার আগেই এমন শব্দে আতঙ্কিত হয়ে ছিটকে লাফিয়ে উঠল পঙ্খি। পিছনে ঘুরে তাকাতেই দেখল পঙ্খির ননদ ছায়া খিলখিল করে হাসছে। পঙ্খিকে এভাবে বোকা বানিয়ে সে ভীষণ মজা পেয়েছে। বেচারি পঙ্খি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু দম নিয়ে সে বলল, ছায়া, এমন কেউ করে জানো? আর একটু হলে আমার দম বেরিয়ে যেত। ছায়া নিচের হাসি নিয়ন্ত্রণে এনে বলল, সরি ভাবি, আসলে তোমাকে উপর থেকে আসতে দেখে ভাবলাম একটু মজা নেওয়া যাক। তবে যে এতটা ভীতু তা জানতাম না। তা তুমি কোথা থেকে এমন ভয় পেয়ে আসছো? আসলে চাচিমা বলল উপরের ওই কোনার রুম থেকে ঝুল ঝাড়ু ওনার ছেলের রুমটা পরিষ্কার করে দিতে, কিন্তু ঝাড়ু আনার সময় বন্ধ রুমে কেমন যেন আওয়াজ করছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব কাঁদছে। আচ্ছা, ওই রুমে কি আছে? জানি না ভাবি, আর জানার ইচ্ছেও নেই। একদিন ভুল করে ওই রুমের দরজা খোলার চেষ্টা করেছিলাম, ব্যাস সেই দিনই বাবার কাছে যে ধমক খেয়েছিলাম তা আজ পর্যন্ত ভুলিনি। তাই আর ওদিকে যাওয়ার সাহস করিনি। আর তুমিও ওদিকে যেও না প্লিজ, বাবা জানলে রাগ করবে। কতদিন হলো এই রুম বন্ধ? এই তো তোমার বিয়ের কয়েকদিন আগে থেকেই। ব্যাপারটা কেমন রহস্যজনক মনে হলেও আপাতত সেটাতে মাথা ঘামালো না পঙ্খি। রাবেয়ার দেওয়া কাজে মনোনিবেশ করল। ছায়ার সাথে ইন্ধনের কক্ষে প্রবেশ করল। কক্ষে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে পঙ্খি বলে উঠল,
রুম তো পরিষ্কারই আছে, আমি আর কি পরিষ্কার করব? ছায়া বিছানার উপর পা ঝুলিয়ে বসে বলে উঠল। আরে থাকবে না, চাচি রোজই রুমের সাফসাফাই করে। ইন্দন ভাইয়া পরিচ্ছন্নতার ব্যাপারে প্রচুর কড়া, অপরিচ্ছন্নতা তার একদমই অপছন্দ। তাই তো চাচি কদিন পর পরই রুমের সব কিছু পরিষ্কার করে, যাতে রুম সব সময় নতুনের মতো থাকে। ইন্দন ভাইয়া ফিরে এসে যেন কোনো ত্রুটি না পান। পঙ্খী তবুও কোনায় কোনায় জমা কিছু মাকড়সার বাসা পরিষ্কার করতে করতে বলল। চাচিমা অনেক ভালোবাসেন তাকে, তাই না? না মানে সব মা বাবাই তাদের ছেলে মেয়েদের ভালোবাসে, তবে চাচিমার মতো কাউকে দেখিনি। হ্যাঁ, সে আর বলতে। ভাইয়া যখন বিদেশে গেল আমি তখন ছোট, রোজ চাচিকে কেঁদে কেটে গঙ্গা বানাতে দেখেছি। একটাই তো ছেলে, ভালোবাসবে নাই বা কেন? আর ভাইয়াও তো মা বলতে পাগল। তাহলে উনি ওনার মাকে রেখে গেলেন কেন? আই মিন, দেশে থেকেও তো লেখাপড়া করা যায়। ভাইয়া যেতে চায়নি, চাচা তাকে জোর করে পাঠিয়েছে। কেন? কি জানি, এই ছোট বালিকাকে কি কেউ কিছু বলে নাকি? শুধু জানি ভাইয়ার ইচ্ছার বিরুদ্ধে জোর করেই তাকে বিদেশে পাঠানো হয়েছিল, আর এ কারণে ভাইয়া এখনো চাচার ওপর নারাজ। বিদেশে যাওয়ার পর তার সাথে একবারের জন্য কথা বলেনি, শুধু চাচির সাথেই কথা বলে। দুজনের কথোপকথনের মাঝেই সাফাই ক্রিয়া শেষ হয়ে গেল। কাজ শেষে দরজা লাগিয়ে ওরা বেরিয়ে এলো। ঘর পরিষ্কারের কাজ করে শরীর নোংরা হয়ে গেছে। পঙ্খী তাই গোসলে ঢুকলো। গোসল শেষে চুলে গামছা পিছিয়ে ভেজা কাপড় নেড়ে দিতে আবারও ছাদে এলো। এবার আর জুতো পরে আসার কথা ভুলল না সে। বালতি নিচে রেখে একটা করে কাপড় তুলে দুই হাতে ঝাড়া দিয়ে তারে নেড়ে দিচ্ছে। পঙ্খীর চুলগুলো অনেক ঘন আর দীর্ঘ। গামছার নিচ দিয়েই চুলের অনেকাংশ বের হয়ে আছে। সেই চুলের পানি গড়িয়ে পঙ্খীর পিঠ যাচ্ছে। পানি গড়িয়ে সাদা কামিজ ভিজে পিঠে লেগে ধরছে। পঙ্খীর অজান্তে একজোড়া ধারালো চোখের দৃষ্টি এই দৃশ্য অবলোকন করে যাচ্ছে। কামুক নজরে তার কামনার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠছে। বুকে তার হাহাকার চলছে। কুনজর গেড়ে আছে পঙ্খীতে। কাপড় নাড়তে নাড়তেই পঙ্খীর কেমন আভাস হলো কেউ যেন আশেপাশে আছে। পঙ্খী ছাদের দরজার দিকে তাকাতেই একটা ছায়া সরে যেতে দেখল। অন্তর্দেশ কেঁপে উঠল পঙ্খীর। তবে কি কেউ তাকে লুকিয়ে দেখছিল? কিন্তু কে হতে পারে? এ বাড়িতে এমন কে আছে? পঙ্খী গায়ের ওড়নাটা মাথা সহ ভালো করে পেঁচিয়ে নিল। বালতি হাতে নিয়ে দ্রুত নেমে এলো ছাদ থেকে। তড়িঘড়ি করে করিডোরে আসতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে গেল। পঙ্খী মাথা তুলে দেখল তার যা, কণিকা। পঙ্খীর সাথে ধাক্কা লাগায় সে মৃদু সুরে আর্তনাদ করে উঠল। পঙ্খী ব্যতিব্যস্ত হয়ে অপরাধীর সুরে বলল, দুঃখিত ভাবি, আমি খেয়াল করিনি। আপনার কি খুব বেশি লেগেছে? পঙ্খী কণিকার হাত ধরে দেখতে চাইল কোথাও লেগেছে কিনা। কণিকার হাত ধরতেই সে যেন আরো ব্যথায় কুঁকড়ে উঠল। পঙ্খী খেয়াল করলো কণিকার হাতে কেমন কালো জখম হয়ে আছে। পঙ্খী কপাল কুঁচকে বলল, ভাবি কি হয়েছে আপনার হাতে? এত জখম হলো কিভাবে? কণিকা ঝট করে নিজের হাত টান দিয়ে পিছনে লুকিয়ে ফেলল। চেহারায় ব্যথার প্রতিচ্ছবি সরিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কই কি? কিছুই না তো। কিছু না মানে আমি স্পষ্ট দেখলাম আপনার হাতে জখমের দাগ। কিসে জখম হলো এভাবে? আরে তেমন কিছুই না, বাসায় কত কাজ থাকে, হয়তো কোনো সময় কোথাও লেগে গেছে, ওইসব কিছু না। কণিকার ভাষ্য কেমন বিশ্বাসযোগ্য হচ্ছে না পঙ্খীর কাছে। আজ প্রথম না, এর আগেও কয়েকবার কণিকার শরীরে এমন আঘাতের চিহ্ন দেখেছে ও। কিন্তু কণিকাকে জিজ্ঞেস করলে সব সময় এড়িয়ে যায়। তার চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ ভেসে ওঠে। ভাইয়া ভাবিকে কোনো রকম শারীরিক নির্যাতন করে? পঙ্খী আবারও কিছু বলবে তখনই সামনে থেকে পঙ্খীর ভাসুর জুবায়েত পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ওদের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, কি ব্যাপার, দুই যা মিলে কিসের এত আলোচনাটা হচ্ছে? তা আমাকেও একটু বলো। পঙ্খী নির্দ্বিধায় বলে উঠল, ভাইয়া ভাবির হাতে ব্যথা পেয়েছে সেটাই বলছিলাম, কিন্তু ভাবি বলছেই না কিভাবে ব্যথা পেল। পঙ্খীর কথা শুনে জুবায়েত স্ত্রীর পানে তাকিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি বলো? কই, কখন, কোথায় ব্যথা পেলে? তোমাকে নিয়ে আর পারি না।
কে বলেছে এত কাজ করতে তোমায়? বাড়িতে কি কাজের লোকের অভাব আছে? সারাদিন কোথাও না কোথাও ব্যথা লাগাতেই থাকো। চলো চলো, রুমে গিয়ে তোমাকে মলম লাগিয়ে দিই। আর আজকের দিনে আর কোনো কাজ করবে না তুমি, চুপচাপ রুমে আরাম করবে। ভাগ্যিস পঙ্খী আমাকে বলল, না হলে তো আমি জানতেই পারতাম না। কথাগুলো বলতে বলতে জুবায়েদ কণিকার কাঁধ জড়িয়ে ধরে তাকে রুমের দিকে নিয়ে গেল। পঙ্খির নিজের ধারণার ওপর খেদ হলো। মনে মনে ভাবছে, ধুর, আমিও কি না কি ভাবছি। ভাইয়া তো ভাবিকে কত ভালোবাসে, তার প্রতি কত যত্নশীল। আমি বোধহয় একটু বেশি ভাবছি। নিজেদের রুমে এসে দরজা লাগিয়ে দিল জুবায়েদ। দরজা লাগানোর শব্দেই ভয়ে আত্মা কেঁপে উঠল কণিকার। সে জানে তার সাথে এখন কি হতে চলেছে। জুবায়েদের হাস্য উজ্জ্বল মুখটা মুহূর্তের ব্যবধানেই বদলে গেল। চোখে মুখে নেমে এলো কঠোরতা। চোয়াল শক্ত করে কণিকার হাতের ক্ষতস্থানটাই সজোরে চেপে ধরল। সদ্য আঘাতপ্রাপ্ত স্থানে পুনরায় ব্যথা পেয়ে মুষড়ে উঠল কণিকা। আর্তনাদ করার প্রচেষ্টা করতে চাইলে তাতেও বিপত্তি করল জুবায়েদ। কণিকার মুখের উপর ঝুঁকে পড়ল। হুশ হুশ, আওয়াজ করবি না। কি করতে চাইছিলি তুই? সবাইকে নিজের ক্ষত দেখে কি বোঝাতে চাইছিস? আমাকে সবার সামনে ভিলেন বানাতে চাইছিস? কণিকা খোলা হাতটা দিয়ে নিচের মুখ চেপে ধরে কান্না আটকে নিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, আমি কিছু দেখাতে চাইনি, সত্যি বলছি। পক্ষী হঠাৎ দেখে ফেলেছে, কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি। না বলাটাই তোর জন্য মঙ্গলকর, না হলে এ বাড়ির বউয়ের যে মর্যাদা পাস সেটাও হারাবি। মনে রাখবি, তোকে আমার বউ করে এ বাড়িতে রাখছি, এটা তোর বাপ দাদার সৌভাগ্য। শুধুমাত্র বাবার মান সম্মানের কথা ভেবে তোকে রেখে দিয়েছি, না হলে তোর মাঝে আছেটা কি? না রূপ না যৌবন, তুই তো বিছানাও আমাকে সুখ দিতে পারিস না। একবার নিজেকে দেখ আর আমাকে দেখ। আমার মতো সুদর্শন যুবকের সাথে তোকে কোন দিক থেকে মানায়? কি দেখে যে বাবা তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, যত সব। তিরস্কারপূর্ণ বাণী ছেড়ে কণিকাকে ছটকা মেরে বেরিয়ে গেল জুবায়েদ। অবহেলিত কণিকা পড়ে রইল ওভাবেই। দিবা ভাগ গড়িয়ে প্রদোষকাল নেমেছে ধরণীতে। মাগরিবের নামাজ আদায় করে বিছানায় বসে আছে পঙ্খী। দাদি শাশুড়ির কথা অনুযায়ী নিচে আর চায়নি সে। কি দরকার আবারও কথা শোনার? তার চেয়ে বরং পড়াশোনায় মনোযোগ দেওয়া যাক। ইংরেজি বইটা খুলে বসল সে। 5 মিনিট অতিবাহিত হতেই হঠাৎ নিচ থেকে হইচইয়ের স্বরধ্বনি এলো। পঙ্খী বুঝতে পারল নিশ্চয়ই আজকের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটেছে। কৌতূহল বশত পঙ্খী উঠে দাঁড়িয়ে দরজার কাছে এসে দরজা হালকা খুলে নিচে উকি দিল। দূর থেকে কিছুটা দেখতে পেল রাবিয়া চাচি ছেলেকে ধরে কেঁদে যাচ্ছেন। উল্টে দাঁড়িয়ে থাকায় ইন্ধনের চেহারা দেখা যাচ্ছে না। সে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা ছেলের মমতাময় মুহূর্ত দেখে পঙ্খী স্মিত হাসল। নিজের মাতৃহীন দুর্ভাগ্যের কথা হঠাৎই মনে পড়ে গেল তার। দীর্ঘশ্বাস ছেড়ে দরজার কাছ থেকে সরে এসে আবারও নিজের কাজে মনোযোগ দিল সে। ঘণ্টাখানিক পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পঙ্খী তড়িঘড়ি করে অন্ধকারে হাতড়ে দিয়াশলাই খুঁজতে লাগলো। অন্ধকারে প্রচুর ঘাবড়ে যায় পঙ্খী। আর গ্রামের বিদ্যুতের কোনো ভরসা নেই। একবার গেলে আর সহজে আসার নাম নেয় না। তাই পঙ্খী সবসময় নিচের কক্ষে একটা হারিকেন আর দিয়াশলাই রাখে, যাতে বিদ্যুৎ গেলে সাথে সাথে কাজে লাগাতে পারে। হাতড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে দিয়াশলাই বের করে বুঝতে পারল এর মাঝে কাঠি শেষ হয়ে গেছে। এখন দিয়াশলাই আনতে আবার রান্নাঘরে যেতে হবে। কিন্তু এই অন্ধকারে যাবে কিভাবে ও? আর এই অন্ধকারে বসে থাকাও ওর পক্ষে সম্ভব না। একটা বাটেনওয়ালা পুরনো ফোন অবশ্য ওর কাছে আছে, শুধু দরকারি কথা বলার জন্য, যেটা ওকে শামসুল মজুমদার দিয়েছে। সেটার টর্চও নষ্ট। অগত্যা মনে সাহস জুগিয়ে হারিকেনটা হাতে নিয়ে দেওয়াল হাতড়িয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো পঙ্খী। আন্দাজ অনুযায়ী ধীরে ধীরে সাবধানে পা ফেলে রান্নাঘরের দিকে এগুলো সে। অন্ধকারে তার ভীষণ ভয় করছে। দ্রুত হারিকেনটা চালাতে পারলেই নিস্তার। রান্নাঘরে পা রাখতেই কারোর সাথে টক্কর লাগলো পঙ্খীর। পঙ্খী আরো ঘাবড়ে গিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, কে কে এখানে? পঙ্খীর কথার প্রত্যুত্তরে কোনো জবাব এলো না। তবে সামনের ব্যক্তি তখন ঘর্ষণের শব্দ করে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে উঠল। জ্বলন্ত কাঠিটা পঙ্খীর মুখের সামনাসামনি ধরল সে। কাঠির আগুনের হলুদ আলোয় চলচল হয়ে উঠল পঙ্খীর ভীত মুখখানা। পঙ্খীও দেখতে পেল সামনের ব্যক্তির মুখাবয়ব।
অপরিচিত কোনো যুবককে দেখতে পেল সে। তবে কি ইনি সেই ইন্ধন? লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে ওর পানে তাকিয়ে আছে। হঠাৎই সে বলে উঠল, শুনয় না। বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালানোর জন্য দিয়াশলাই নিতে রান্নাঘরে এসেছিল ইন্ধন। নিজের কাজ নিজেই করতে পছন্দ করে সে, তাই নিজেই এসেছিল। দিয়াশলাই নিয়ে ঘুরে দাঁড়াতেই কারোর সাথে টক্কর লাগে তার। অপরিচিত এক মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে তাকে দেখার মনোকামনায় দিয়াশলাই চালিয়ে সামনে ধরে সে। আগুনের আলোয় সামনের মেয়েটির মুখাবয়ব দৃশ্যমান হয়। জ্বলন্ত আগুনের চেয়েও বেশি জ্বলজ্বল করছে মেয়েটার মুখ, আর তার চোখ দুটো যেন আগুনের ফুলকি। আনমনেই ইন্ধনের মুখ থেকে বেরিয়ে আসে